নমস্কার। পশ্চিমবাংলায় 2026-এর যে বিধানসভা নির্বাচন ইলেকশন, ভোটের মরশুম, ভোটের বা ইলেকশনের আবহাওয়া, আমেজ, উৎসব, যেভাবে এটা বলতে চান, সেই মরশুমে আমি আর আপনারা সবাই, মানে আমরা সবাই মিলে কোন খেলাটা খেলবো। খেলা হবে এর আগে আমরা দেখেছিলাম, কিন্তু আমরা এবারে কোন খেলাটা খেলবো, কারণ খেলাটা আমাদের। এই খেলাটা কোনো দলের বা কোনো পার্টির নয়। আমাদের বুঝতে হবে গণতন্ত্রে নির্বাচনের খেলা যখন হয়, উৎসব যখন হয়, এই উৎসব আমাদের উৎসব। আমরা কিভাবে এই উৎসবে মেতে উঠবো, তার জন্যে বেশ লম্বা করে একটা ভিডিও 3টে ভাষায়, আমি মোটামুটিভাবে 3টে ভাষায় মোটামুটি পটু বলতে পারি নিজেকে, সেই হিসেবে 3টে ভাষায় 3টে ভিডিও করেছিলাম। সেগুলো প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে গেছিলো। অনেকে বলছেন ভিডিওগুলো বেশ লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য এগুলোকে একটু ছোট করে বলা যাক। তাই জন্য আজকে এটাই ভেবে এসছি যে একদম ঘড়ি দেখে মোটামুটি 9-10 মিনিটের মধ্যে যা বক্তব্য, যেটা এর আগে 1 ঘন্টায় বেশ ফেনিয়ে বলেছি ব্যাপারগুলো, সেটাকে এই 9-10 মিনিটের মধ্যে রাখবো আজকে। পুরো ব্যাপারটাকে যাদের মনে হবে যে এটা একটু আরও ভালো করে বুঝতে চাই, তারা নিচে লিঙ্কগুলো দেওয়া থাকবে, নিশ্চয়ই লিঙ্কগুলো থেকে আরও বিস্তারে যদি জানতে ইচ্ছা হয়, বিস্তারে বড় ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসি, যেহেতু শর্টে বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, তাই জন্যে সময় না নষ্ট করে তাড়াতাড়ি চলে আসি। মোটামুটি 2-2.5 মিনিট সময় গেছে, আমি স্টপ ওয়াচ চালিয়ে নিয়েছি। আমরা বলতে চাইছি যে এবারে ইলেকশনে বা এবার নির্বাচনের যে প্রক্রিয়া, যে উৎসব, তার মধ্যে দিয়ে আমরা সকলে মিলে একটা কাজ করতে চলেছি। সেই কাজটার নাম হচ্ছে, বা এক কথায় প্রকাশ যদি করতে হয়, তাহলে সেটাকে বলা হবে ধর্মস্থাপনা, ধর্ম সংস্থাপন। সেই আমরা বহু হাজার বছর আগের গল্প শুনে এসেছি, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বলে গেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের এই কথা, যেটা আমাদের শাস্ত্রের মধ্যে দিয়ে আমরা জানতে পারি, সেই ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভব আমি মানে কি আমি এই পাগড়ি পরা এই মানুষটা? না 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 না, শুধু তাই নয়। সম্ভব আমি মানে আমি, আপনি, আমরা সবাই, প্রত্যেকে যুগে যুগে আমরা ধর্ম সংস্থাপনের করার জন্যে, এই অর্থে, এই কাজের জন্যে আমাদের আবির্ভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই বলে গেছিলেন। তাহলে কেননা আমরা ধরে নেব যে এইবার যে পশ্চিমবাংলায় যখন ইলেকশন হবে এই বছর, তখন এই ইলেকশনকে জুড়ে আমরা প্রত্যেকে এই চেষ্টাটা করব যে আমরা এই ইলেকশনের মধ্যে দিয়ে ধর্ম সংস্থাপন করব। কি করব? আরেকবার বলছি, ধর্ম সংস্থাপন। বারবার রিপিট করছি, বলবেন এমনি করে ছোট ভিডিও হয় না, কিন্তু এই কথাটা বলা খুব জরুরি ছিল। ধর্ম সংস্থাপন মানে চট করে বলেনি, কোনো বিশেষ নামকরণ করা ধর্মের কথা এখানে বলছি না। তাহলে কোন ধর্মের কথা বলছি? না, কোনো সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বা ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, এমনি কোনো নাম দেওয়া ধর্মের কথা হচ্ছে না। বিস্তারিত ভিডিওটাতে অনেক সময় নিয়ে বুঝিয়ে বলেছি। ধর্ম বলতে এখানে বোঝানো হচ্ছে যে অধর্ম থেকে আমাদেরকে পরিত্রাণ করে, যে শক্তি, যে চিন্তা ভাবনা, যে মনোভাব, যে চেতনা, এই আমাদের মধ্যে এই ব্যাপারগুলো, বা সমাজের মধ্যে যে সমাজ চেতনা, সমাজ বুদ্ধি, আমাদের কালেকটিভ, আমাদের সকলের মিলে যে বুদ্ধি, এই বুদ্ধির যখন আবির্ভাব হয় অধর্মকে পরাস্ত করার জন্যে, বা অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, অধর্ম থেকে বেরিয়ে আসা, অধর্মের কাছ থেকে ফিরে আসার জন্যে, অধর্মের মধ্যে না, অধর্মের ফাঁদে না পড়ার জন্যে, সেইটাকে আমরা ধর্ম বলছি। তাহলে এই ধর্ম আর তার সঙ্গে রাজনীতি, এর আগে ভোটের কথা বললাম, তাহলে এই ধর্ম আর রাজনীতি, এই দুটোকে আমরা একত্রে করছি। এটাই আমাদের বিশেষ। অনেকেই করে থাকেন, সবাই বলে, আবার
সেকুলারিজমের নামে বলা হয় না না ধর্ম রাজনীতি এই সবগুলোকে মেলানো অন্যায়, এটা করা উচিত নয় ইত্যাদি। কিন্তু আমরা বলছি যে রাজনীতির সঙ্গে কি অধর্মকে মেলানো হবে? না না না, তা তো নয়। ধর্মকে মেলালে রাজনীতির মধ্যে থেকে অধর্ম দূর হবে। তাহলে নিশ্চয়ই আমরা ধর্ম আর রাজনীতিকে মেলানোর কথা বলছি। এইবারে ধর্ম আর রাজনীতিকে মেলালে হবেটা কি, কি লাভ? সেটাই হলো আমাদের স্ট্র্যাটেজি। এবার ইলেকশনে একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে আমরা সকলে, আপনার চারিদিকে যারা রয়েছেন, আপনার সমাজের মধ্যে, আপনার নিজের নেটওয়ার্কের মধ্যে, প্রত্যেকে যারা ক্যামেরার ওপাশে রয়েছেন, ভিডিওটা শুনছেন, প্রত্যেকে সবাই মিলে আমরা একটা কাজ করতে চলেছি। সেই কাজের বুদ্ধিটা নিয়েই আমাদের এই ভিডিও। কি কাজ করব আমরা? সহজ ভাষায় বলতে গেলে একটা স্লোগানের মধ্যে দিয়ে বলতে গেলে এটাকে বলা যায়, আমরা এবারে দল নয় মন্ত্রী বাঁচব। ভালো করে আরেকবার রিপিট করে বলছি, এবারে আমরা দল নয় মন্ত্রীর নির্বাচন করব। প্রত্যেক বছর আমরা মোহিত হয়ে বিভিন্ন এই দলের মধ্যে যে লড়াই, আর সেটা কোনো অন্যায় নয়। আমাদের রাজনীতির মধ্যে পলিটিক্যাল পার্টি যাকে বলে, রাজনৈতিক দল, তাদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেগুলোকে একেবারেই ছোট করা হচ্ছে না। 294টা আসনে ভোট হবে, নির্বাচন হবে। এই 294টা আসনের মধ্যে কি আমরা মোটামুটি 12টা আসনে আমরা ফোকাস করব, একদম ধ্যানস্থ হয়ে যাব। আমাদের চিন্তা ভাবনাটা এই দলের যে লড়াই, দলের মধ্যে যে জেতার লড়াই, সেই ফাঁদে না পা দিয়ে, সেই চক্করে, ফাঁদ বলবো না, সেই চক্করের মধ্যে না পড়ে, সেই চক্রব্যূহের মধ্যে না ঢুকে আমরা ওটাকে এড়িয়ে গিয়ে আমরা মন্ত্রী নির্বাচন করার চেষ্টা করব। তার মানেটা কি? তার মানে হচ্ছে এটাই প্রথমত আমাদের অ্যাজাম্পশন, বা আমরা ধরে নিচ্ছি। এবার এই ধারণাটা ঠিক কি ভুল আপনারা নিজেরা পরখ করে দেখে নেবেন। আমি ধরে নিচ্ছি আমাদের মধ্যে বেশিরভাগ ভোটার মন্ত্রীদের চেনেন না। আমি যদি বলি শিক্ষামন্ত্রী কে, আমাদের যত ভোটার রয়েছেন তার মধ্যে পশ্চিমবাংলায় এত ভোটারের মধ্যে বেশিরভাগ ভোটার বলতেই পারবেন না, নামটাই বলতে পারবেন না হয়তো। যদি বলি অর্থমন্ত্রী কে, অতটা ভুলে যান। মুখ্যমন্ত্রীকে সবাই চেনেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো একা সবকটা মন্ত্রক চালান না, সবকটা ডিপার্টমেন্ট উনি একাই চালান তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারা যারা হন, বেশ অনেকগুলো একাধিক মন্ত্রক তারা চালান, মিনিস্ট্রি চালান। কিন্তু তা সত্ত্বেও আরো অনেক মন্ত্রী আছে, তারা মিলে একটা দল, একটা টিম আমাদের সরকারটাকে চালায়। তাহলে এইটা আমাদের বুঝতে হবে যে সরকার বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ওই 294 যারা আমরা নির্বাচন করে বিধানসভায় পাঠিয়েছি বিধায়ক হিসেবে, শুধু তারা নন, তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হচ্ছে। কজনকে বেছে নেওয়া হচ্ছে সেটাও আমরা সকলে জানি না। বলে দিই 15%, মানে 294-এর 15% হয় মোটামুটিভাবে 44 জন। তো এই সংবিধান অনুযায়ী 44 জনের বেশি আমাদের মন্ত্রী পদ গ্রহণ করতে পারেন না। তাহলে 294 জনের মধ্যে 44 জন মন্ত্রী হচ্ছেন। সেই মন্ত্রীরা পুরো যে সরকারি ব্যবস্থাটা রয়েছে, সরকারি যে জানেন আমলা রয়েছে, অফিসাররা রয়েছে, সরকারি অফিস রয়েছে, সেই অফিসে নানা রকম কেরানির থেকে নিয়ে যারা একদম সব রকম কাজ করেন, সবাই মিলে যে সরকারি যে তন্ত্রটা রয়েছে তার ওপরে একদম তার মাথায় বসে থাকেন যিনি, তার নাম হলো মন্ত্রী। এক একটা ডিপার্টমেন্টে এক একজন মন্ত্রী থাকেন, এটা আমরা জানি। এই মন্ত্রীরাই সরকার চালান। তাহলে এবারে আমরা বলছি যে এই ইলেকশনে আমরা সবকটাতে না হলেও মোটামুটি 294টার মধ্যে 12টা কনস্টিটুয়েন্সিতে আমরা ধ্যানস্থ হব মন্ত্রী নির্বাচন করার জন্য। মানে এই কনস্টিটুয়েন্সির লোকেরা, ভোটাররা সবাই চিন্তা করবেন যে আমরা এবার কোন দল জিতবে সেটা আসল বড় কথা নয়, কিন্তু কে আমাদের শিক্ষামন্ত্রী হবেন, কে আমাদের অর্থমন্ত্রী হবেন, কে আমাদের গৃহমন্ত্রী হবেন, কে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হবেন, কে আমাদের ধরুন পর্যটন মন্ত্রী হবেন। এরকম অনেক মন্ত্রিসভা রয়েছে। তো এই ব্যাপারটার দিকে আমরা
না হলেও 12টা কনস্টিটুয়েন্সিতে আমরা ধ্যানস্থ হয়ে যাব। আমরা অন্য ইলেকশনে অন্য কোনো চক্কর না পড়ে শুধু এই ব্যাপারটা নিয়ে ভাবব। লাভ কি হবে? লাভ এই হবে যে এই 12টা কনস্টিটুয়েন্সির মধ্যে যদি আমরা নির্দলীয়ভাবে, মানে এই যাদেরকে খুঁজে বার করব, যে মানুষটি ধর্মপরায়ণ, মানে ধর্মপরায়ণ আর একটা বিষয় ওস্তাদ। কোন বিষয়? ধরে নেওয়া যাক একজনকে আমরা খুঁজে পেলাম যিনি শিক্ষার বিষয় ওস্তাদ আর অত্যন্ত ধর্মপরায়ণ। তাহলে এই লোকটাকে আমরা নির্দলীয় হিসেবে দাঁড় করাবো ইলেকশনে। নির্দলীয় কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট, কে কোন পার্টি জিতবে তো আমাদের জানা নেই। তাই জন্য আমরা নির্দলীয় হিসেবে তাদেরকে দাঁড় করিয়ে চেষ্টা করব যাতে তাদেরকে জেতানো যায়। যদি 12টা কনস্টিটুয়েন্সি থেকে 12 জন এমন মানুষ বেছে নেওয়া যায় যাদের মধ্যে দুটো গুণ রয়েছে, তারা ধর্মপরায়ণ মানে এই ধর্ম সে ধর্ম নয়, কিন্তু ধর্মপরায়ণ বলতে কি বোঝায় লম্বা ভিডিওটাতে ভালো করে অনেক বিস্তারে আলোচনা করেছি। ধর্মপরায়ণ একটা গুণ, আর অন্য গুণ একটা বিষয় তারা ওস্তাদ, পটু, একদম শিক্ষাবিদ, নয়তো অর্থনীতিবিদ, নয়তো গৃহমন্ত্রক সম্বন্ধে তার, ল অ্যান্ড অর্ডার এই সম্বন্ধে তার বিশাল জ্ঞান, অথবা প্রচুর অভিজ্ঞতা, ধরুন কোনো একটা বিষয় স্বাস্থ্যের ব্যাপারে তার খুব অভিজ্ঞতা। এইরকম ভাবে আলাদা আলাদা ব্যাপারে এমনি করে 12 জন এরকম মানুষকে নির্বাচিত করে আমরা, যে পার্টি জিতবে এই কথাটা বড় কথা। কোন পার্টি জিতবে আপনিও জানেন না, আমিও জানি না। যে পার্টি জিতবে সেই পার্টির যিনি নেতা বা নেত্রী হবেন, যিনি মুখ্যমন্ত্রী হবেন, সেই মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিবেদন করব, গণতন্ত্রের কাণ্ডারি হিসেবে আমরা নিবেদন করব এই জেতা কয়েকজন, গুটি কয়েক ক্যান্ডিডেটকে, গুটি কয়েক বিধায়ককে। নিবেদন করার উদ্দেশ্য হবে যে এই যাকে আমরা এই নির্বাচনের মধ্যে দিয়ে, যে পার্টিকে জিতিয়ে তার নেতার মধ্যে আমরা যে নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করব, যিনি আমাদের মুখ্যমন্ত্রী হবেন, তার কাছে আমাদের নিবেদন হবে গণতন্ত্রের দিক দিয়ে এই 12 জন মানুষ, ধর্মপরায়ণ এবং ওস্তাদ। এই নৈবেদ্য নিবেদন করে আমরা অপেক্ষা করব এই যে যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, মানে মুখ্যমন্ত্রী যিনি হলেন, তিনি তাকে গ্রহণ করলেন। এই 12 জনকে গ্রহণ করে যদি তাদের হাতে মন্ত্রকগুলো তুলে দেন, তাহলে আমরা কৃতার্থ হয়ে যাব। প্রসাদ হিসেবে আমরা মন্ত্রী পাব। তাহলে বুঝে দেখুন, প্রসাদ হিসেবে মানে মন্ত্রী আমরা কোন মন্ত্রীর দ্বারা চালিত হচ্ছে আগামী 5 বছর, সেটা নির্ভর করছে আমরা কি ধরনের নৈবেদ্য আমাদের নেতা, আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিচ্ছি। কারণ তার দায়িত্ব হচ্ছে ভালো ভালো মন্ত্রী নির্বাচন করে একটা টিম বানিয়ে, কাউন্সিল অফ মিনিস্টার বলা হয় বা মন্ত্রিসভা যেটা বলা হয়, সেই মন্ত্রিসভা গঠন করে সরকারটাকে চালানো। তাহলে গণতন্ত্রের কাণ্ডারি হিসেবে আপনি আর আমরা যদি কে মন্ত্রী, কোন মন্ত্রিসভায় কি কাজ হয়, কত বাজেট হয়, কার থাকা উচিত না উচিত, এই দিকে যদি মন না দিই, তাহলে আমরা গণতন্ত্রের জন্য কোনো কাজ করছি না। আমরা এমনি একটা ভোটের উৎসবে মেতে গিয়ে, যেমন বিভিন্নভাবে আমরা ওতে মেতে যাই, মেতে গিয়ে আমরা এক মোহিত হয়ে যেন স্বপ্নের ঘোরের মধ্যে ইভিএম মেশিনে একটা বোতাম টিপে চলে আসবো কোনো একটা দলকে জেতানোর জন্য। মনে রাখতে হবে 12টা কনস্টিটুয়েন্সিতে আমরা এবার দল নয় মন্ত্রী নির্বাচন করব। তার জন্য আমাদের কাজটা হবে আগামী 100 দিন ধরে, ইলেকশনের ভোটের মধ্যে মোটামুটি 100 দিন রয়েছে, 100 দিন ধরে আমরা শিক্ষিত করব নিজেদের। এইটা আমাদের কাজ। আর সেই শিক্ষিত করব কি বিষয়? এই বিষয়টাতে যে মন্ত্রিসভাগুলো কি, কোন মন্ত্রীর কি কাজ, কত বাজেট, কি করেছেন, কিভাবে একটা মন্ত্রিসভা চলে, একটা মন্ত্রক চলে, একটা ডিপার্টমেন্ট চলে, এর উপরেই নির্ভর করে আমাদের বাচ্চারা কেমন শিক্ষা পাবে, এর উপর নির্ভর করে আমরা সবাই কীরকম স্বাস্থ্য ব্যবস্থা পাবো, এর উপরেই নির্ভর করে ট্রান্সপোর্ট, ধরুন আমাদের যে পরিবহন ব্যবস্থা কীরকম থাকবে না থাকবে, এর উপরেই নির্ভর করে আমাদের যেটা পুলিশ, ল অ্যান্ড অর্ডার বলা হয়, যে গৃহ ব্যবস্থা কীরকম থাকবে। গৃহ মানে এই ক্ষেত্রে আমাদের বাড়ির কথা হচ্ছে না, তো হোম মিনিস্ট্রি যেটাকে বলা হয়, সেটাকে এইভাবে প্রত্যেকটা যে মিনিস্ট্রি,
কেমনভাবে চলবে না চলবে, এই মিনিস্ট্রি কিভাবে গভর্ন হবে, গভর্ন মানে কিভাবে চালিত হবে তা নির্ধারণ করবেন এই মন্ত্রীরা কিন্তু। আর এই মন্ত্রীরা একবার ইলেকশন যখন হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, তখন যেহেতু তারা ধর্মপরায়ণ, তাহলে তারা কিন্তু অহংকারী নন। কারণ কোনো অহংকারী মানুষ কোনোদিন ধর্মপরায়ণ হতে পারে না। তো অহংকারী নন বলে তারা সমর্পণ করতে পারবেন জনতা জনার্দন হিসেবে যে পার্টিকে জেতাবে, যে পার্টি এবারে বিধানসভায় নেতৃত্ব দেবেন, তাই সেই পার্টির যে নেতা বা নেতৃত্ব দেবেন তার কাছে সমর্পণ করে এই কজন গুটি কতক মানুষ যদি তাদের কার্য মানে তাদের যা দায়িত্ব সেটা সঠিকভাবে সকলের মঙ্গলের কথা ভেবে, সত্যের কথা মনে রেখে, সত্যপরায়ণভাবে, মঙ্গলার্থে আর সুন্দরভাবে যদি নিজের দায়িত্বটা পালন করেন, তাহলে বোধহয় আমরা আপনারা সবাই মিলে একসঙ্গে সবাই মিলে এই গণতন্ত্রের মধ্যে একটা মূলভূত পরিবর্তন নিয়ে আসতে পারবো। আর তার জন্য একটা বিরাট শিক্ষার অভিযান আমরা করব 100 দিন ধরে। এটাই বলার জন্যে সরস্বতী পুজো সবে গেছে, সরস্বতী পুজোর দিন এই সংকল্প নিয়ে আমরা একদম জেগে উঠেছি যে আমরা একটা 100 দিনের শিক্ষা অভিযান, এমন শিক্ষা অভিযান যার মধ্যে দিয়ে 6 কোটি ভোটার, 6-7 কোটি যত ভোটার হবেন, SIR নির্ধারণ করবে কতজন ভোটার এই রাজ্যে, প্রত্যেক ভোটার একদম একটা ব্যাপারে একদম ওস্তাদ হয়ে যাবেন প্রত্যেক ভোটার, যে মন্ত্রী সভায় কি হয়, কোন মন্ত্রী কি কাজ করে, এখন কে মন্ত্রী রয়েছেন কি কাজ করেছেন না করেছেন, কখন কোন মন্ত্রী কত ভালো কাজ করেছেন, এই মন্ত্রী বা মন্ত্রক বা ডিপার্টমেন্ট এইগুলোর ব্যাপারে যদি আমরা অজ্ঞানী থেকে যাই, তাহলে আমরা কোনোদিন তাদের কাছ থেকে তাহলে সেখানে সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না। এইটুকুই, সময় অনেকটা পেরিয়ে গেল, প্রায় 16-17 মিনিট হয়ে গেল, বলেছিলাম 9 মিনিট, তাই জন্য আজকে আর দেরি করছি না। আজকে এতটাই। যাদের আরও জানার থাকবে নিশ্চয়ই কমেন্ট করবেন, বড় ভিডিওটা চাইলে দেখে নেবেন তার আগে। এরপরে প্রত্যেক দিন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুনভাবে উত্তর দেব আপনাদের, আর নতুনভাবে এই শিক্ষা অভিযানে আমরা আপনারা সকলে মিলে চলুন একত্র হয়ে যাই। আজকের মতন এতটাই, নমস্কার।